জীবনানন্দ লিখেছেন, কি করে ধর্মের কল নড়ে যায় মিহিন বাতাসে। তবে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ওই ধর্মের কল মানে ধর্ম কতটা রাজনীতির ইস্যু হবে তা কিন্তু মিহিন বাতাসে নয়, একেবারে ঝোড়ো হাওয়ায় নড়তে শুরু করে দিয়েছে এখন থেকেই। আজ দিনভর বিধানসভাতেই সেটাই চলল। সেই নিয়েই প্রথম প্রশ্ন। হিন্দু মুসলমান থেকে চ্যাংদোলা ঠুসো, তৃণমূল বিজেপির বাগযুদ্ধে দিনভর তোলপাড় বিধানসভা, উত্তপ্ত রাজ্য রাজনীতি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান শিখে তুলে ধর্মই প্রধান ইস্যু হতে চলেছে তাহলে ২৬-এর ভোটে নিশ্চিতভাবে। দ্বিতীয় প্রশ্ন। চ্যাংদোলা মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে ঠুসে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ঠ্যাং ভাঙার কথা বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সাহস থাকলে ছুঁয়ে দেখুক, হুঙ্কার বিরোধী দলনেতার। দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে নিচু তলায় অশান্তি ছড়ালে তার দায় নেবেন তো নেতারা? তৃতীয় প্রশ্ন। মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, দিবা স্বপ্ন বলে কটাক্ষ তৃণমূলের। শুভেন্দু ভবানীপুরে লড়ার প্রস্তাব দিলে দল সাদরে গ্রহণ করবে বললেন সুকান্ত মজুমদার। নন্দীগ্রামের পর কি এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী? চতুর্থ প্রশ্ন। এখনই ইস্তফা নয়, শনিবার থেকে বারবার ইস্তফার নির্দেশের পরেও পদে অনড় পানিহাটির পুরপ্রধান। অমরাবতী মাঠে প্রমোটিং বিতর্কে বললেন, যত বড় প্লেয়ারই আসুক আমি খেলবো। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ পুরপ্রধানের। কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন। কুমারটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ট্রলি ব্যাগে দেহ পাচার করতে গিয়ে এবার ক্যাব চালকের তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত। ট্রলি থেকে উদ্ধার হলো টেপে মোড়া দেহ। দুক্ষেত্রেই টাকার জন্য ঠান্ডা মাথায় খুন করে দেহ লোপাটের ছক। লোভ আর হিংসার জন্যই কি রাজ্যে বাড়ছে অপরাধ প্রবণতা? তবে শুরুতেই দেখাবো কারো মুখে মুসলমান, কারো হাতিয়ার হিন্দু। সংঘাতে দিনভর উত্তপ্ত বিধানসভা। দেখুন। বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি আরো চরমে, হুমকির পাল্টা হুঁশিয়ারি। চরমে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, बीजेपी सरकारे आसबे, চ্যাংদোলা করে তুলে रास्ताয় ফেলবো। इतना मुस्लिम के लिए नफरत है बीजेपी को, तो सब मुस्लिम को निकाल दो ना देश से, हिम्मत है तो। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের তোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। শুক্রবার দোল, তার আগে বৃহস্পতিবার ন্যাড়াপোড়া। প্রতিটি বাঙালি এর সঙ্গে পরিচিত। তবে ভোট এখনো বহু দূরে হলেও কথার আগুনে এখন থেকেই একে অপরকে জ্বালাতে শুরু করেছে শাসক বিরোধী। মঙ্গলবার তৃণমূলের মুসলমান বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার তাঁকে পাল্টা নিশানা করে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতা বলছেন যে মুসলিমদের ছুঁড়ে ফেলবেন। কিভাবে তিনি এই কথা বলেন? আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, সব ধর্ম, বর্ণ, ভাষা সবাইকে নিয়ে চলার কথা বলে। এটা রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। সংখ্যালঘুরা এ রাজ্যে নিশ্চিন্তে থাকুক জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার সবচেয়ে ভালো লাগছে চুপি চুপি এসছেন। সোমবার মুখ্যমন্ত্রী ডে পুলিশ স্বাস্থ্য আসেন না, দপ্তরের বাজেট ডিসকাশন হয় না। যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, আপনার বিসর্জন হবে। বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন। শুভেন্দু একটা বোকা, ও দিবা স্বপ্ন দেখে। বিজেপি কখনোই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। দুই মেরুর মাঝে মধ্যম পন্থার কি কোনো জায়গা আছে? আমাদের বিপদ হচ্ছে। একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে, কি বললো মুসলমান ঢুকতে দেওয়া হবে না। বাঘের মাসি কি বলবে মুসলমানদের? দেখছো তো আমাকে কেন রাখা প্রয়োজন। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আগাগোড়া বিক্ষোভও দেখান তারা। পাল্টা বিধানসভার ভিতরে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কালো জামা পরলেই কালো হয় না, পাগড়ি পরে এসে কাক ময়ূর হতে চাইছে। মণিপুর আপনারা সামলাতে পারছেন না আর বলছেন বাংলা চালাবেন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। হেমোর দুর্ভাগা দেশ, হেমোর দুর্ভাগা রাজ্য। ভাবুন, আজ গোটা দিন ধরে শাসক বিরোধী লড়াই হলো।
গণতন্ত্রে ধরে নিতেই হয় যে মানুষের স্বার্থের কথা ভেবেই সারাদিন লড়াই হলো, কিন্তু কি নিয়ে লড়াই হলো? কে হিন্দু কে মুসলমান, কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান, কে কাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, কে কাকে ঠুসে দেবে, কে কার ঠ্যাং ভাঙবে। এ বলে এত সাহস, তো ও বলে সাহস থাকলে ছুঁয়ে দেখাও। সুকুমার রায়ের নারদ নারদ মনে পড়ে যাবে, গোটা দিন ধরে সেই রকম চললো, ফেল লাফাচ্ছিস, অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। ভাবুন, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, শিল্প, কর্মসংস্থান নিয়ে কোনো লড়াই নেই। সেই জন্য বললাম হেমর দুর্ভাগা রাজ্য। আমি শুরু করব এই দুর্ভাগা রাজ্যের আরেক সহনাগরিক অধ্যাপক শুভময় মৈত্রকে দিয়ে। শুভময়দা, এই লড়াই আসলে আমার মনে হচ্ছে মাঝে মাঝে যে সংখ্যালঘু তারাই যারা এখনো পর্যন্ত এই টিকি আর দাড়ির লড়াইয়ে সামিল হয়নি। আসলে কপাল পুড়ছে তাদের, তার কারণ প্রতিদিন মানুষের ইস্যুগুলো থেকে দূরে, আরও দূরে চলে যাচ্ছেন আমাদের জনপ্রতিনিধিরা। মানবেন আপনি? সুমনবাবু, আপনি অন্তত সুযোগটা দিচ্ছেন আর কি। তা সেই সুযোগটাতে প্রথমে যেটা দিয়ে শুরু করতে হয়, অনেকদিন আগে লিখেছেন সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলাম, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট, এই হৃদয় সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এখন সত্যের পরিচয় খোঁজার খুব কিছু দরকার মনে হচ্ছে না আর পশ্চিমবঙ্গে পড়বে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই চিন্তিত নই। না হলে এই যে রাজনীতিটা চলছে, এই রাজনীতিটা আমরা ঠিক কিভাবে আমাদের নিজেদের রাজনীতি করে তুলছি? কোন রাজনীতি? না, যে রাজনীতি আমাদের দেশের উন্নয়নের রাজনীতি নয়, যে রাজনীতি চ্যাংদোলা রাজনীতি। ভোটের আগে যে কথাটা আপনারা বারবার বলছিলেন যে কি নিয়ে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, তার ভরকেন্দ্রে অবশ্যই সাম্প্রদায়িকতার রাজনীতি একেবারে পরিষ্কার হয়ে গেছে। প্রথম প্রশ্ন আসবে বামপন্থীদের কাছে। অবশ্যই আপনাদের 34 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সময় পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের নেতারা সরাসরি কথা বলেছেন, কিন্তু তারপর 34 বছরে ঠিক কোনখানে নিয়ে গিয়ে ফেললেন? যে জায়গায় আপনাদের 34 বছরের রাজত্বের পর আপনাদের দল থেকে, বিভিন্ন দল থেকে মানুষ একেবারে এই ধরনের রাজনীতির পক্ষে গিয়ে কথা বলছেন, হয়তো তারা এখন আর আপনাদের দলের মধ্যে নেই। বিজেপি সম্বন্ধে যেটা বলতে হয়, অবশ্যই রাষ্ট্রবাদী দল, কিন্তু রাষ্ট্রবাদী দলের কতটা হিন্দু রাষ্ট্রবাদী দল হবেন তারা? তারা তো জানেন যে তাদের পক্ষে এটা গর্বের বিষয় যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যেখানে হিন্দুরা সংখ্যাগুরু, কিন্তু দেশটা ধর্মনিরপেক্ষ। এর থেকে বড় গর্বের কি হতে পারে? আজকে তো আমাদের সত্যি মনে রাখতে হবে যে যে ক্ষত আমাদের ছিল, এই ক্ষতর জন্য রাজনৈতিক নেতারাই দায়ী, যারা ভারত ভাগ করেছেন, যারা বাংলা ভাগ করেছেন, এবং সেই ক্ষতগুলো মুছে আমরা তো এসেছিলাম ওখান থেকে আজকে এই অঞ্চলে, এই বঙ্গে, যেখানে গল্প হবে টালিগঞ্জের বস্তির, গল্প হবে রামজীবনপুরের, যেখানে মানুষ সেই অবস্থা থেকে উঠে এসে পড়াশোনা করেছেন, চাকরি পেয়েছেন। একেবারে নিম্নবিত্ত সব কিছু হারানো মানুষগুলো মধ্যবিত্ত হতে পেরেছেন। আজকে আমরা মধ্যবিত্ত থেকে ধীরে ধীরে এই যে দ্বন্দ্ব আলোচনা হচ্ছে, যে দ্বন্দ্বের মধ্যে কোনোভাবেই মানুষের কথা আসছে না, যে দ্বন্দ্ব আমাদের কোন জায়গায় পৌঁছে দিচ্ছে, একেবারে পড়শি দেশ বাংলাদেশে কি অবস্থা হয়েছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের কি অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা ইসরায়েল আর প্যালেস্টাইনের। এবং আমাদের তো কোনো বলার জায়গা নেই। দেখুন, যে কোনো রাজনৈতিক দল, এবং বিশেষ করে আজকে যেভাবে রাজনৈতিক দলগুলো সরকারিভাবে টাকা রোজগার করতে পারে আর কি নির্বাচনী বন্ডের মাধ্যমে, যার প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, ফলে তাদের যা শক্তি, তাতে 2026-এর নির্বাচন তারাই যে অনেকটা নিশ্চিত করে দেবেন কোন দিকে এগোবে। সেই জায়গায় আপনাদের কাছে আমাদের আবেদন করা ছাড়া আর কিছুই করার নেই যে আপনারা পশ্চিমবঙ্গে আগামী দিনে আরও বেশি করে 100 দিনের কাজ থেকে 200 দিনের কাজ, মানুষের হাতে টাকা পৌঁছে দেয়া, কতগুলো সফটওয়্যার কোম্পানি হবে, সেই নিয়ে আলোচনা করবেন, নাকি নির্বাচনের পর ওই যে আপনি নারদ নারদ কবিতা শুরু করলেন, আমরা যেটা বলি সেটিং শুনলেই আজকাল অনেকে প্যাসিভ সিপিএম বলে দেবে আমাদের, বা প্যাসিভ কংগ্রেস বলে দেবে, কিন্তু আপনার কবিতার শেষ দুটো লাইন সুমনবাবু ওটা ভুলে যাওয়া যাবে না। ভোটের পর দেখবো হয়তো তৃণমূল আর বিজেপি বলছে সেকেন্ড আর দাদা বল সব শোধবোধ ঘরে চল, ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। ধন্যবাদ শুভময়দা। আমি এইখানে বলবো যে চ্যাংদোলা শব্দটা এত ব্যবহার হচ্ছে না, আমি বলছি কোথাও হয়তো মানুষের ইস্যুগুলোই আসলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হচ্ছে। আমি এইখানে আসবো, গোটা দিন উত্তেজনার একেবারে কেন্দ্রবিন্দুতে প্রায় সব সংঘাতের ফুটেজে যাকে দেখা গেছে, শঙ্কর ঘোষ,
বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক তিনি রয়েছেন, তার কাছে যাব। কিন্তু তার আগে এই চ্যাংদোলা এবং তাই নিয়ে টানাপোড়েন দুপক্ষই, আমি আবার বলছি, এক হাতে তালি বাজে না, দুটো হাতের তালি সমানভাবে এই অনুষ্ঠানে দেখাবো। কিন্তু তার আগে ঠিক কি হলো এই চ্যাংদোলাকে কেন্দ্র করে দেখুন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে শুরু হয়ে গেল যুদ্ধ। পাল্টা এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, আপনাদের বিরোধী দলনেতা কি করে বলেন মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন? এত সাহস হয় কি করে? আপনাদের আমদানি করা হিন্দু ধর্ম, এটা রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম নয়। মানুষকে খুন করা, দেশকে টুকরো করার কথা যারা বলে, সেটা আমদানি করা হিন্দু ধর্ম। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। পাল্টা তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে করা নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ, মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। বিরোধী দলনেতা যেভাবে ধর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে যে ধরনের কথা বলেছেন, এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি। ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত, সেই কারণে এগুলো করছে। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করেছেন, তা কোনো ঋক, সাম, যজুর, অথর্ব বেদে নেই। আমি হিন্দু কিনা সেটা কি আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? ধর্মের নামে মিথ্যে কথা বলবেন না, জালিয়াতি করবেন না। আমি তো হিন্দুদের 79% টিকিট দিই। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আপনারা কেন মুসলিমদের টিকিট দেন না? এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দটাকে একা ব্যবহার করছে। এটাই হচ্ছে বিজেপির হিন্দুত্ব, এটাই হচ্ছে বিজেপির পাওয়ার, এটাই হচ্ছে আচ্ছেদিন। শুভেন্দু অধিকারীর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব। হিন্দু মুসলমান খেলার মধ্যে দিয়ে ভোট আদায়ের খেলা দু দলের, দাবি করছেন অধীর চৌধুরী। এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে, দেখছো তো এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব। এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে। দুজনের পক্ষে সুবিধা এটা। সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি দিনে দিনে জোরালো হচ্ছে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, আমি দুদিকই দেখাবো, কিন্তু শুরুটা এখন যার কাছে যাব, এই গোটা উত্তেজনার কেন্দ্রবিন্দু বিধানসভায় গোটা দিন শঙ্কর ঘোষ, বিরোধী দলের মুখ্য সচেতক বিধানসভায় শঙ্কর ছিল। আমি বলছি এই বিতর্কের এই অধ্যায়টা কিন্তু নিঃসন্দেহে শঙ্কর রায় শুরু করেছে। কেন বলছি? তার কারণ শুভেন্দু অধিকারী, আমার মনে হচ্ছে শঙ্কর খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বিতর্কটা তুলেছেন। কারণ কালকে যে তৃণমূলের 26-এ জিতে আসার পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা বলেছেন, সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো মানুষ, কোনো বিধায়ক তো বটেই যাকে সংবিধান ছুঁয়ে শপথ নিতে হয়, তিনি কি বলতে পারেন? শঙ্কর ঘোষের উত্তর শুনব। ধন্যবাদ সুমনদা। তোমার প্রথম যে বাক্যবন্ধনী, তার থেকে একটি শব্দ আমি তুলে নিচ্ছি, দুর্ভাগা। আমি সেই দুর্ভাগা যিনি বলেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা কলকাতার মেয়র, যারা একটি বিশেষ ধর্মের বাদ দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা সবাই দুর্ভাগা। সেই দুর্ভাগাদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আজকে সুমনদা তোমার কথা শুনে মনে হলো যে শুভেন্দু অধিকারীকে কেন এই কথা বলতে হচ্ছে, তার কারণ আমাদের মতন বা আমাদের সাথে এই রাজ্যে যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন, তাদেরকেও কিছু উত্তর দিতে হবে। যখন মুখ্যমন্ত্রী আমাদেরকে চেয়ারের মর্যাদা বোঝাতে চাইছিলেন, আমি ওনাকে কতগুলো প্রশ্ন করেছিলাম যে আপনার চেয়ারের মর্যাদার কথা তখন মনে হয়নি যখন আপনার বিধায়ক
30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন আপনার চেয়ারের কথা মনে হয়নি, নিন্দা প্রস্তাব আনবার ইচ্ছেও হয়নি। আপনার কলকাতার মেয়র মন্ত্রী বলেছিলেন ধর্মান্তকরণের কথা, দাওয়াতে ইসলামের কথা, মিনি পাকিস্তানের কথা, হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু। না, আপনার তখন নিন্দা প্রস্তাবের কথা মনে হয়নি, চেয়ারের মর্যাদার কথাও মনে হয়নি। আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন যে জন্ম এমন ভাবে দিতে হবে যাতে এখানে আমরা সংখ্যা গুরু হয়ে যাই। না, তখন আপনার চেয়ারের কথা মনে আসেনি চেয়ারের মর্যাদার কথাও। আপনার বিধায়ক চোপড়ায় যখন শরিয়তি আইনের কথা বলে তখন আপনার চেয়ারের মর্যাদার কথাও মনে আসেনি, নিন্দা প্রস্তাবের কথাও মনে আসেনি। আপনার দলের সাবির আলীরা যখন সরস্বতী পুজো করতে বাধা দেয় তখন হাইকোর্টের আদেশ নিয়ে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো হয়, তখন আপনার চেয়ারের মর্যাদার কথা মনে হয়নি। তাই আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বাবুকে আপনার চেয়ারের মর্যাদাকে মনে করিয়ে দিতে বাধ্য হয়েছে। আজকে রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একমাত্র যদি কেউ থাকে এই নির্লজ্জ মিথ্যাবাদী এই মুখ্যমন্ত্রী, যিনি এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন। আজকে বলুন তো সুমনদা, কোন মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজ পড়তে গিয়ে সংখ্যালঘু ভাইদেরকে বলছে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ভোট দিতে হবে? কোনদিন শুনেছেন এর আগে স্বাধীনতার পরে কোন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেছে? আপনি কোনদিন শুনেছেন যে এক মুখ্যমন্ত্রী এক ইমাম ভাতা শুরু করবার মধ্যে দিয়ে এই রাজ্যে ধর্মের রাজনীতির মধ্যে প্রবেশ করবার রাস্তা তৈরি করে? আজকে অধীর বাবু বা বামপন্থীরা বলছে, আমার মনে হয় 2011 থেকে 2016 বাম কংগ্রেসের জোট রাস্তায় নেমেছিল যে ইমাম ভাতা কেন তৈরি হচ্ছে, কেন ইমামদেরকে ভাতা দেওয়া হচ্ছে, সেই সময় তারা সবাই মুখে কুলু পেটে রেখেছিল। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বাবু যখন এই কথার প্রতিবাদ করছে তখন হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম সাহেবদের, সিদ্দিকুল্লাহ সাহেবদের কথার প্রতিবাদ করতে কোন মুসলিম সচেতন নাগরিককে দেখেছেন? একজনও প্রতিবাদ করেনি। আজকে তার ফলশ্রুতি হিসাবে এই রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ কথা বলবো এটাই, যে সংখ্যাগুরু মুসলিম যারা জনগোষ্ঠীর আছে তাদেরকে পথে বসিয়ে কিছু ক্রিমিনাল মুসলিম তৃণমূলের নেতাকে রাজপ্রাসাদ তৈরি করে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে মমতা ব্যানার্জি। তা মুসলিমরা কতখানি মেনে নেবে সেটা তাদেরকে ঠিক করতে হবে। কিন্তু হিন্দু হিসাবে আমার যদি হাতে প্রযুক্তি থাকতো শঙ্করের এই 3-3.5 মিনিটের বক্তব্যে আমি শুধু দেখার চেষ্টা করতাম যে কতবার ও মুসলিম শব্দটা আর কতবার হিন্দু শব্দটা ব্যবহার করেছে। আমাদের বক্তব্য ছিল এইটাই যে 26 থেকে 1 বছর দূরে এই রাজ্যে শাসক এবং বিরোধী দুপক্ষই যেভাবে শুধু ধর্মকে সামনে রাখছে তাতে উন্নয়নের প্রশ্নটা কোথায় যাচ্ছে। আমি শঙ্করকে মনে করিয়ে দেবো যে গতকাল এই অনুষ্ঠানই যদি দেখে তাহলে দেখতে পারবে যে একই রকমভাবে আমরা প্রশ্ন তুলেছি ওই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা বলেছে তা নিয়ে। তার কারণ আবার বলছি, এক হাতে তালি বাজে না, উল্টো পাটটাও আমরা সমানভাবে দেখাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সবাই মিলে দু চোখ বিঁধে একেবারে খাদের ধারে দাঁড়িয়ে ঝাঁপানোর অপেক্ষায় নেই তো। এই প্রশ্ন উঠছে তার কারণ ও যেহেতু বলল যে আজকে ঠ্যাং ভাঙার কথা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির তার বিরুদ্ধে কি আছে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে দেখাবো, একবার দেখিয়ে নেব কি বলেছিলেন। এতবার চর্চায় আসছেন হুমায়ুন কবির, সেবার কি বলেছিলেন দেখুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এটা হচ্ছে 2024 সালের 1 মে। আমার পরিষ্কার আজকেও প্রশ্ন যে এরপর শাসক দল কি ব্যবস্থা নিয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তার থেকেও অনেক বড় প্রশ্ন, অনেক বড় কথা, পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নিয়েছে। একটা এফআইআর হয়েছে, এর প্রতিক্রিয়ায় আরেকটা কথা বলেছিলেন মিঠুন চক্রবর্তী একই মঞ্চে যেখানে বসে আছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা আপত্তি করেছিলাম, চরম সমালোচনা করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম তার প্রতিবাদে, কিন্তু সেখানে 2টো এফআইআর হয়েছিল। কিন্তু মূল যে কথা, এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে বলে আমাদের জানা নেই। অর্থাৎ
পাল্লা দিয়ে এ রাজ্যে একদিকে মুসলমান তোষণ চলছে আর একদিকে হিন্দু তোষণ চলছে। এ কথা মানবেন কিনা জানি না। আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। আসলে মাথা খারাপ হয়ে গেলে বোধহয় মানুষের এরকম ধরনের আচরণ হয়। মানে গতকাল যেভাবে বিবৃতি দিয়েছেন আমাদের বিরোধী দলনেতা কি নতুন করে আমাদের হিন্দুত্বের শিক্ষা দেবেন নাকি? আমরা তো বারবার বলেছি যে ভারতবর্ষে বিশেষত বাংলায়, পশ্চিমবাংলায় হিন্দু ধর্ম কী বা হিন্দুত্ব কী সেই শিক্ষা আমরা স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণের কাছ থেকে আমরা জানবো। আমরা বিজেপি নেতাদের কাছ থেকে জানবো না। বিশেষত যে নেতা এই মুহূর্তে বিজেপি করছেন তিনি 3টে দল ঘুরে এসছেন। কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তারপরে হচ্ছে তিনি বিজেপিতে এসছেন। এবং তার আগের দিনের ঘটনাটা আপনি মনে রাখবেন, তার আগের দিনই তার গড় থেকে, তার পূর্ব মেদিনীপুর জেলা থেকে একজন বিধায়ক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্যকে আপনি বক্তব্যকে গুরুত্ব দেবেন। আমরা বলছি যে স্বামী বিবেকানন্দ চিকাগোর ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আমরা শুধু অন্য ধর্মকে সহ্য করি তাই নয়, অন্য ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি। বা তিনি এই কথাটা বলেছিলেন যে আমাদের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটার কোনো প্রতিশব্দ নেই, যে কারণে আমি নিজেকে গর্বিত হিন্দু বলে মনে করি। সুতরাং বিবেকানন্দ বা রামকৃষ্ণের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বের সঙ্গে বিজেপির হিন্দুত্বের কোনো মিল নেই। এবং যদি মিল থাকতো তাহলে আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখতাম যে যখন রমেশ বিদুরি বিজেপির সাংসদ, তিনি যেভাবে বিএসপির একজন সাংসদকে যে ভাষায়, সংখ্যালঘু সাংসদকে যে ভাষায় তিনি বক্তব্য রেখেছিলেন, আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছিলেন। আর আমরা তো পরিষ্কারভাবে দেখেছি যে ভারতবর্ষে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেননি। আমি বলছি যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা কি দেখলাম? যে বিজেপির হাতে কোনো ইস্যু নেই। বিজেপির প্রধানমন্ত্রী তিনি 2024-এর জানুয়ারি মাসে তিনি রাম মন্দিরের উদ্বোধনে গেলেন। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান অত্যন্ত পবিত্র সংবিধান, যেটা ধর্মনিরপেক্ষ সংবিধান, গোটা উপমহাদেশে একমাত্র দেশ যারা ধর্মনিরপেক্ষ সংবিধানকে গত 77 বছর ধরে বহন করে আসছে, সেই সংবিধানের নামে শপথ নেওয়া একজন প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির উদ্বোধনে গেলেন। এবং সেই রাম মন্দির উদ্বোধনে গেলেন এই কারণেই, তিনি হিন্দুত্ব জাগরণের যে জায়গা, সেইখান থেকে তিনি সাধারণ হিন্দু মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া ছড়িয়ে দিতে গিয়েছিলেন, ভাবমূর্তি নির্মাণে গিয়েছিলেন। তার প্রতিক্রিয়াও আমরা দেখেছি যে সেই রেজাল্ট যখন প্রকাশিত হলো তখন আমরা দেখলাম অযোধ্যা এবং তার আশেপাশের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে বিজেপি তুমুল ভোটে পরাস্ত হলো। সুতরাং এই যে হিন্দুত্বের কথা আমরা যার কথা বলছি, কিন্তু পাশাপাশি রেড রোডের নামাজে মুখ্যমন্ত্রী রাজনৈতিক বার্তা দেওয়ার কথাটাও বলুন। আমি তো বারবার বলছি, আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী মূল যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রীর কথা বলা হলো না, তিনি রেড রোডের নামাজেও যেমন যান, তিনি একই সঙ্গে 25শে ডিসেম্বর যখন ক্রিসমাস উৎসব হয় সেই ক্রিসমাস উৎসবের উদ্বোধনেও যান। কিন্তু রেড রোডের বক্তব্যটা দেখাবো তো রাজনৈতিক বার্তা, উৎসবের বার্তা নয়। তিনি কিন্তু এক্সক্লুশনের রাজনীতিতে বিশ্বাস করেন না, বিজেপি রাজনীতি করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করেন। এই কথা তো বিজেপি নেতারা বলেছেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করেন এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস। মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রী জোড়ার চেষ্টা করছে, বিজেপি ভাঙার চেষ্টা করছে। শঙ্কর, আমি তো সুমনদা প্রথমেই বলবো যে রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটু দেখানো হোক। আর্কাইভ থেকে দয়া করে বলবো যে এই ধরনের অসত্য ভাষণে পটু মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে বলবে ধর্মনিরপেক্ষতার কথা আর ঘরের বাইরে গিয়ে বলবে ধর্মীয় উস্কানি। আমি বলবো প্রথমে আর্কাইভ থেকে দেখানো। দ্বিতীয়ত সুমনদা একটি কথা বললে যে এই ধরনের কথা বলা হচ্ছে কেন, ওরা বলছে তোমরা কেন বলছো? আরে ওরা বলছে আমরা ফুল দিয়ে ওনাদেরকে আহ্বান করবো যে তোমরা ফুল নাও আর আমাদেরকে কেটে ভাসিয়ে দাও। তাহলে কি হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে সাফ হয়ে যাক, হিন্দুদের অস্তিত্ব এখান থেকে শেষ হয়ে যাক? এটা যদি কারো এজেন্ডা হয়, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের হয়ে কথা বলবে বলবে বলবে, তাতে আমাদের কারো যায় আসে না। কে ভোট দিল কে ভোট দিল না আমাদের কারো যায় আসে না। আমার এই অনুষ্ঠান শুরুর আগে আমি ভাবছিলাম যে ডেসিবেলের মাপে আজকে কি সুমন বন্দ্যোপাধ্যায় কতদূর উঠতে পারবেন, অন্যরা কতদূর উঠতে পারবেন। শঙ্কর কিন্তু আমি দেখছি আজ অব্দি যতদিন ওর বক্তব্য শুনেছে আজকে অনেকটা উঠে গেছে, কিন্তু সংখ্যায় যে ক্রমশ নামছেন। আমার দুঃখটা এইতে 77 থেকে কমে 65 এসছেন,
এই যে চ্যাংদোলার কথা বলেছেন না, ক্ষমতা আছে, এই চ্যাংদোলা করতে দুজন লোক লাগে। আমি বলছি হাত দুটো যদি শুভেন্দু অধিকারী ধরে, কিন্তু আমি বলছি সুমনদা, পরিসংখ্যান বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে তৃণমূল কংগ্রেস একটা সময় এক ছিলেন। সংখ্যা নিয়ে কি অহংকারের জায়গা আছে? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে ওরা 30, আমরা 235। সংখ্যার অহংকার থাকে না তো। হিন্দুত্বের রাজনীতি করেন, ওদের 77 জনে তো কোনো মুসলিম বিধায়ক নেই, তাহলে সেই 12 জন হিন্দু বিধায়ক কেন তারা বিদ্রোহ করছে? মানে এক ধরনের বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি, আসলে হিন্দুত্ব না, হিন্দু ধর্ম হচ্ছে। দেখুন, বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি থাকতে পারে, কিন্তু স্টুডিওতে যেন দমবন্ধকর পরিস্থিতি না থাকে। আমরা একই সঙ্গে লাগাতার যেদিন হয়েছে সেদিন থেকে একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর রেড রোডে রাজনৈতিক বার্তা আমরা বলেছি এটা গণতন্ত্র সম্মত নয়, পাশাপাশি যখন প্রধানমন্ত্রী পোশাক দেখে দেশের নাগরিকদের আইডেন্টিফাই করার কথা বলেছে সেদিনও আমরা বলেছি এটা গণতন্ত্র সম্মত নয়। আমাদের অবশ্য জিভে আটকায়নি, গলার কাছে দম বন্ধ হয়ে আসেনি। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে হিংসার শব্দ বন্ধ। নিঃসন্দেহে চ্যাংদোলা রাস্তায় ফেলা আমরা প্রতিবাদ করেছি, কিন্তু তার পাল্টা ঠুসে দেয়া এবং ঠ্যাং ভাঙা। আমি বলছি যে কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য, কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতির পরিভাষা। দেখুন, 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই আমি ঠুসে দেবো না। আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখ। চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব কিংবা ছুঁয়ে দেখের পাল্টা ঠ্যাং ভাঙা, এই হচ্ছে এখন বঙ্গ রাজনীতির ভাষাযুদ্ধ। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব, দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই আমি ঠুসে দেবো না। পাল্টা হুঁশিয়ারি দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারীও। একটু আগেই তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন, আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, আমি তো একাই ভিতরে যাতায়াত করি। পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীও। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যান ওই বন্ধু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা। যে হুমায়ুন কবির এখন শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিচ্ছেন, তার একটি মন্তব্য ঘিরে আজও বঙ্গ রাজনীতি বারবার উত্তাল হয়। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এদিন বিধানসভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দলের বিধায়ক বলছেন আমরা 70 তোমরা 30, কেটে ভাসিয়ে দেব। ফিরহাদ হাকিম কি বলেছিলেন ভুলে গেলেন? হুমায়ুন সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না? বাইরে একজন বিধায়ক কি বলেছেন তা নিয়ে সরব হচ্ছেন, কিন্তু ফিরহাদ হাকিম যখন এই মন্তব্য করেন কিছু তো বলেন না। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, মদন মিত্ররা যা বলেছে তাতে আমাদের দল ব্যবস্থা নিয়েছে। আমরা ববিকে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। হুমায়ুন, মদন নিয়ে পার্টি অ্যাকশন নিয়েছে। আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর। আপনারা কি ব্যবস্থা নেন? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হুমায়ুনের এই বক্তব্যের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে শাসক দল আমাদের অন্তত জানা নেই। কানে কানে বা ব্যক্তিগতভাবে বকুনির কথা আমি বলছি না, কিন্তু কি ব্যবস্থা নিয়েছে এরপরে কোনো এফআইআর হয়েছে কিনা, ঠিক যেমন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হয়েছিল, নিশ্চয়ই সে বিষয়ে আমাদের কৌতূহল থাকবে। ঠিক এইখান থেকে আমার পরের বক্তা ইন্দ্রজিৎ ঘোষ, আমার একটাই জিজ্ঞাসা হতে পারত যে এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় কোনো দিকেই বামেরা নেই, সেই জন্য কি বামেদের ভোটও নেই?
আমি জানি না, কিন্তু তার আগে আপনাদের সামনে আরেকটা খুব ইন্টারেস্টিং অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন শুভেন্দু অধিকারীকেই উদ্দেশ্য করে, কোট আনকোট, তিনবার দল বদল করেছেন, কিছুদিন বাদে হয়তো দেখবেন রিকোয়েস্ট আসবে, ইন্দ্রজিৎ খেয়াল করো শব্দগুলো, অন্য দলে যাওয়ার। আসলে জামা বদল হয়ে গেছে, এই জামা আবার লাল জামায় না পরিণত হয়, কোনো সম্ভাবনা আছে নাকি ইন্দ্রজিৎ? না, সেটা কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখি না। আমাদের পার্টির নির্দিষ্ট কোনো কথা, আমাদের পার্টি ডকুমেন্টেও আমরা রেগুলার বলছি যে পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে এবং তৃণমূল বিজেপি দুজনাই এই কাণ্ডে জড়িত। তৃণমূল এর কিছু লোকজন উস্কানি দেবে, বিজেপি তার কাউন্টার করবে, এই করে মানুষের জীবন যন্ত্রণা থেকে যে কাজগুলো পশ্চিমবঙ্গের মানুষের আছে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। দেখুন ভালো করে, বিজেপি সরকারও তো দু দলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, সেই কথাটাই তো আসছে যে দেখুন লক্ষ্য করে বিজেপি সরকার কেন্দ্রে শ্রমকোড চালু করছে, হিন্দু হোক মুসলমান হোক সমস্ত শ্রমিককে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হবে। রাজ্যে ওবিসি সার্টিফিকেটের জাল দুর্নীতি করেছে, রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, সমস্ত বেকার যুবদের যন্ত্রণার অবস্থা তৈরি হয়েছে। 100 দিনের কাজের বকেয়া, গরিব হিন্দু মুসলমান আদিবাসী সমস্ত মানুষ কাজ পাচ্ছে না। আবাস দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, বিজেপি টাকা বন্ধ করে দিয়েছে। এ রাজ্যের মানুষ, সে গরিব মানুষ, খেটে খাওয়া শহরের মানুষ, গ্রামের মানুষ, বাগদি বাউরি থেকে শুরু করে সমস্ত মানুষের এর গন্ডগোল তৈরি হয়েছে। এই যে লুটে খাওয়া চলছে, এই লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের জোট তৈরি করে আমরা এই সময়কালের মধ্যে গণসংগ্রাম আন্দোলনের মধ্যে আছি। আপনি খেয়াল করবেন মিডিয়ার পর্দায় কম আসলেও হুগলি জেলার দাঁতপুর অঞ্চলের বাগনান গ্রামে বর্গাদারদের, আদিবাসী বর্গাদারদের পাট্টা অধিকার কেড়ে নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। লাল ঝান্ডা লড়াই করে গরিব মানুষের পাট্টার অধিকারকে আমরা রক্ষা করেছি, এটা ভাতের লড়াই। আপনি যদি দেখেন এতে মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে আমরা রেগুলার লড়াই করছি। নদী ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিজেপি, তৃণমূল কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের লুটিয়ে আমরা লড়াই করছি। আলুর দাম নিয়ে যখন রাজ্যের কৃষক সভা আন্দোলন করছে, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। চটকলের মজদুরি বৃদ্ধি নিয়ে CI2 চটকলের গেট থেকে রাস্তায় রেগুলার লড়াই করছে, লাল ঝান্ডা লড়াই করছে, গরিব শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে, মজুরি বৃদ্ধির প্রশ্নে লড়াই করছে। বিধানসভা বা লোকসভায় প্রতিনিধিত্ব শূন্য, আমি বলছি ওখানে লড়াইটা তো করা যাচ্ছে না। লড়াই না করলেও রাস্তা, সংসদীয় রাজনীতিতে লড়াই এবং সংসদ বহির্ভূত লড়াই, দুটো লড়াই একসাথেই আমরা চালছি। আপনি দেখুন চা বাগানের শ্রমিকদের বোনাস দিচ্ছে না, আমরা লড়াই করছি। চা বাগানের জমিটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, আর রাজ্য সরকারের জমি, ট্রামের জমি, সমস্ত জমি আজকের জলের দরে বিক্রি হচ্ছে। আপনি দেখবেন যে এক ক্যাবের শোষণ নিয়ে ওলা উবেরের ড্রাইভাররা রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে। এই যে মেদিনীপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীর নিজের পূর্ববর্তী জেলা ছিল, সেখানে যখন যে স্যালাইন কাণ্ড হচ্ছে, আমাদের নামে FIR হচ্ছে, আমরা লড়াই করছি। আজকে কলেজ চা বাগানের কথা বললে মাদারিহাটের ভোটের বিশ্লেষণে দেখবে যে ভোটটা মূলত শাসক আর বিরোধীর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, মানে বিজেপি আর তৃণমূলের মধ্যে। ভোটের রাজনীতি আর মানুষের অধিকারের রাজনীতিকে এই জন্যই তো কম্পিটিটিভ কমিউনালিজম করতে চাইছে। আমরা সেই বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, দেখুন নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মহিলাদের উপর অত্যাচার হয়, তাই নিয়ে বিধানসভা উত্তাল হয় না। হিন্দু মুসলমান করতে হবে, আসলে ভোটের ভাগটা করতে হবে। তাই আমরা এইটুকুই বলছি, লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের প্রতিরোধের ব্রিগেড করব আগামী 20 এপ্রিল। লাল ঝান্ডার ব্রিগেডে কলকাতার ব্রিগেড ময়দান ভরবে। এই শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে, মানুষের ঐক্য গড়ে তুলে এই যে নোংরা রাজনীতি করছে, মানুষের বিভেদ করছে, দাঙ্গাবাজদের রাজনীতি করছে, তার বিরুদ্ধে গড়ে তুলতে হবে। দেখুন যদি বসে একটা কথা বলতো, সরকার না চাইলে দাঙ্গা হয় না, আর এই যে সরকার চাইছে তাই আজকের এই ঘটনা ঘটছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রী বলেছিল যারা দাঙ্গা বাঁধায় মাথা ভেঙে দেবো, সেই মেরুদণ্ড নেই বলে আজকের এই ঘটনা ঘটছে। আজকে সরকার চাইছে তাই বিজেপি বাড়ছে, বিজেপি চাইছে তাই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল হচ্ছে না, CBI তদন্ত করে এই যে সেটিং এর রাজনীতি এরা করছে, মানুষ বুঝবে। আমি শুধু এর পাশে অদিত চৌধুরী আজকে বলেছেন যে সব থেকে বড় বিপদ বাম কংগ্রেসের, কেননা এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মধ্যে আমরা পড়ে আমাদের ক্ষতি হচ্ছে এবং সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের। আমার একটাই প্রশ্ন ইন্দ্রজিৎদের, ঠিক আছে সবটাই ভীষণ লড়াই করছে ওরা, ঠিক আছে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের তরফ থেকে যখন আমরা বিজেপি RSS এর আদর্শের বিরুদ্ধে লড়াই করছি বা আমরা সেগুলো প্রচার করছি, তখন আমাদের বাধা দেওয়া হচ্ছে।
একটাই ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যাদবপুরে সাধারণভাবে বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা প্রচার সবসময়ই চলে, ওই যাদবপুরে গিয়ে এত প্রচার করার দরকার কি ছিল? সারা পশ্চিমবঙ্গে তো প্রচারটা করা যেত। যে বিজেপির বিরুদ্ধে কোনো প্রচার করবে না, আপনারা পারবেন নতুন করে যাদবপুরকে সেখানে দরকার ছিল না, ওইখানে গিয়ে কেন শেখাতে হলো? সারা পশ্চিমবঙ্গে শঙ্করের কাছে যাব, কিন্তু আমার একটাই প্রশ্ন থাকবে যে শিক্ষার বৈরিকীকরণ খুব খারাপ, তার বিরুদ্ধে প্রচার হোক, কিন্তু আমি বলছি ছাত্র ভোটটা তা বলে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে কেন? এই প্রশ্ন রইল। আমি শুধু ইন্দ্রজিতের বা ইন্দ্রর কথা তিনটে, আমি বুদ্ধদেবের কথা বললো, তো সেক্ষেত্রে আমি বলবো এই বুদ্ধদেব বাবুকে এই সিপিএম কতখানি অপদস্থ করেছে। তাসলিমা নাসরিনের যখন নিষিদ্ধ করা হয়েছে আমি এখান থেকে যেহেতু বুদ্ধবাবুর দুটো মন্তব্য নিয়ে দেখুন এত কথা হলো, এক হচ্ছে যে সেই দাঙ্গা যারা করে তাদের মাথা ভেঙে দেব, আমাকে দেয়া একটি সাক্ষাৎকারে গোটা বিষয়টা মঞ্চের ওপর থেকে গোটা বিষয়টা বুদ্ধবাবু ক্লারিফাই করেছেন সেইটা, এবং আমি প্রশ্ন করেছিলাম যে তার দলের একের পর এক নেতা যখন কুবাক্য কুভাষণ করে তার অবস্থান কি থাকে, আমি তার উত্তর দেখাবো, কিন্তু তার আগে একটা প্রতিবেদন নেব। সেটা হচ্ছে একদিকে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর এফআইআরটা করেই ফেললেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভিক্টর। আমি এই প্রতিবেদনটা দেখিয়ে তারপর বুদ্ধবাবুর গোটা অংশটা দেখো, খুব ইন্টারেস্টিং, যেহেতু এতবার ঠিক ওই প্রসঙ্গটাই এলো। কিন্তু প্রথমে প্রতিবেদন। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের যে মুসলিম বিধায়করা জিতবেন তার বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর বিজেপি ও তৃণমূলের এই লড়াইয়ের মাঝে লাফিয়ে পড়ে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের প্রেক্ষিতে চাকুলিয়া থানায় এফআইআর করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর, যিনি ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক। কমিউনাল থ্রেড দিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছেন। রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল, মুখে তারা বলছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত, কিন্তু আদতে করছে না। আর এসবের মাঝে এফআইআর করলেন কে? কংগ্রেস নেতা। তারপর কেস হবে, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। যেভাবে উনি কমিউনাল সেন্টিমেন্টকে আঘাত দিচ্ছেন, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হলো না কেন? এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হলো না কেন? বিজেপি আর তৃণমূল মিলে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক খেলা খেলছে। সবকিছুর নেপথ্যেই কি তাহলে ভোট ব্যাংকের খেলা? যখন থানাতে গিয়েছে, বিষয়টা আইনি বিষয় এসছে, আইন বিষয়টিকে দেখবে। বিজেপি কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, কিন্তু চাটুকারিতা, মৌলবাদী, তোষামোদি, এই যত বিষয়গুলো আছে যেগুলোর বিরুদ্ধে বিজেপি সবসময় ছিল, আজও আছে। যে দেশে নজরুলের কলমে শ্যামা সঙ্গীত লেখা হয়, যে দেশে হিন্দু বিয়েতে বাজে বিসমিল্লার সানাই, সেই দেশে এখন ধর্ম আর রাজনীতি মিলে মিশে একাকার। সুদীপ চক্রবর্তী, রাজীব চৌধুরী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা বাকিবিল্লাহ মোল্লা, যিনি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি। কিন্তু আমার প্রশ্ন থাকবে একেবারে উল্টো দিক থেকে। আমি আগেও বলছি যে এই যে কথাটা, এই চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেয়া রাস্তায়, এইটা কোনো বিধায়ক কেন বলছি, কোনো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো নাগরিকই বলতে পারেন না, ফেয়ার এনাফ। কিন্তু আমার প্রশ্ন থাকবে যে হুমায়ুন কবিরকে ভাগীরথী ভাসিয়ে দেওয়ার যেসব মন্তব্য একাধিকবার চলল, সেই সময় প্রতিবাদ কতটা হয়েছে, সেই সময় প্রশাসনিক ব্যবস্থা কি হয়েছে, এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ঠ্যাং ভাঙার কথা বলে তখন গোটাটা মিলিয়ে ভাবুন, গোটাটা মিলিয়ে একটা হিংসার স্পষ্ট পরিমণ্ডল এ রাজ্যে তৈরি হয় না। অর্থাৎ সমানভাবে ধর্ম এবং রাজনৈতিক অবস্থান একেবারে একপাশে সরিয়ে রেখে কেন হিংসার নিন্দা হবে না, যে দল করুক, যে ব্যক্তি করুক? আপনি মানবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে পবিত্র মাহে রমাদান চলছে, আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের। আজকে এই পবিত্র রোজা অবস্থায় আজকে স্টুডিওয়ে এসে খুব ভালো লাগছে। বিভিন্ন আমাদের বক্তাদের মুখ থেকে বিভিন্ন রকম
আমরা যারা বাংলায় বসবাস করি, বাংলার কৃষ্টি কালচারকে আমরা যারা দেখে আসছি ছোট থেকে, খুব ভালো লাগছে যেখানে হিন্দু মুসলিম টপিক নিয়ে বারবার আলোচনা হচ্ছে। আমি বলি যে 2026 দেখতে দেখতে প্রায় 1 বছর মতো বাকি আছে, আগামী 2026-এর বিধানসভা ইলেকশান। যত 2026-এর ইলেকশান এগিয়ে আসছে তত বাংলার রাজনীতি অত্যন্ত গরম হয়ে আসছে। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মীদের কাছে বিশেষভাবে আবেদন করতে চাই যে আমরা এই বাংলায় বসবাস করি, এই বাংলার হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। এটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহ্যের। আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা যায়, মুসলিমদের অনুষ্ঠানে হিন্দুরা যায়, এটা আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক বিষ ছড়ানো যে কোনো রাজনৈতিক নেতারা ছড়াক না কেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত নিন্দার। আমরা যারা ভারতবর্ষের সভ্য সমাজের আমরা বসবাস করি, যে কোনো রাজনৈতিক নেতা সাম্প্রদায়িক বীজ ছড়াবে এটা আমরা কখনো আমরা মেনে নিতে পারি না। আমাদের কাছে এটা দুর্ভাগ্যের। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি যেভাবে গতকালকে বলেছেন যে মুসলিমদের বিধায়কদেরকে যারা জিতে আসবেন তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে, এটা দুর্ভাগ্যের। আমি আমার পূর্বের বক্তার মুখ থেকে শুনেছি হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য রেখেছিলেন আমরা সেটাও সমর্থন করি না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, 2/5/2024 হুমায়ুন কবির সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে 126/24 শক্তিপুর পিএস আন্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে একটা এফআইআর হয়। এটা আমার জানা মতে এফআইআর 126/2024 ডেটেড 2/5/2024 আন্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট শক্তিপুর পুলিশ স্টেশন। হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য রাখেন, আমি একজন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এটা আমরা সমর্থন করি না। কোনো মানুষ কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো বিদ্বেষমূলক বক্তব্য রাখবে এটা সমর্থনযোগ্য নয়। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মী যারা রয়েছে তাদের কাছে একটাই আমাদের আপিল যে সাম্প্রদায়িক বীজ ছড়ানো বন্ধ হোক। আমরা বাংলায় যারা আছি উন্নয়নের ভিত্তিতে এবং আমাদের সমস্ত কিছু হোক উন্নয়নের ভিত্তিতে। ধন্যবাদ বাকিবুল্লাহ সাহেব। বাকিবুল্লাহ বারবার যেটা বললেন সেটা হচ্ছে যে এই রাজ্য তো সাম্প্রদায়িক সম্প্রীতির রাজ্য। আমি বারবার যে উদাহরণটা দিই, যখন সংঘর্ষ চলছিল তখন ইমাম সাহেব তার প্রাণহীন ছেলের একমাত্র ছেলের প্রাণহীন দেহটা কোলের মধ্যে জড়িয়ে বলেছিলেন যে আমি শান্তি চাই। এইটা থেকে যেন একদম আসানসোলে এইটা থেকে যেন অশান্তির সামান্যতম ইন্ধন না পায়। এইটা হচ্ছে আমাদের এই রাজ্য, এইটা পশ্চিমবঙ্গ। এবং এটা তখনই হবে যখন ধর্ম নির্বিশেষে আমরা ধর্মীয় অনুষ্ঠানকে আমার রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করব না, সে যে ধর্মেরই হোক না কেন। এফআইআরের কথা বাকিবুল্লাহ সাহেব বললেন, নিঃসন্দেহে আমি চেক করব, কিন্তু আমার প্রশ্ন থাকবে যে এফআইআরের পরে অ্যাকশনটা কি হয়েছিল? যেমন মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে অত্যন্ত সমালোচনামূলক, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, তারপরে অ্যাকশন হয়েছিল, তলব টলব হয়েছিল বলে শুনেছি, কিন্তু এরপর অ্যাকশন কোথায় হয়েছিল? আমি আসবো, কিন্তু তার আগে ঠিক পুরনো প্রসঙ্গে ফিরবো। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য এত বিতর্ক হলো, ঠিক কি বলেছিলেন? ওই বক্তব্যের প্রেক্ষিতে আমাকে দিয়ে একটা সাক্ষাৎকারে 2009 সালের 6ই মে তার ব্যাখ্যা দিয়েছিলেন। এবং এই কুভাষা, রাজনীতিতে খারাপ ভাষার প্রয়োগ, উচ্ছিত ভাষার প্রয়োগ, হিংসামূলক শব্দের প্রয়োগ, তা নিয়ে কি বলেছিলেন দেখাবো। সরকার বা দল আমি চেষ্টা করি অন্তত আমার দল কেউ বললে আমি তাকে তক্ষুনি কথা বলি যে তুমি এই কথাটা না বললে পারতে, এই শব্দটা ব্যবহার না করলে পারতে, ইত্যাদি। শুধু সেই প্রসঙ্গে একটা কথা বলি, একটা আমার কথা নিয়ে খুব টানা দেখলাম কোন কাগজে লিখলো, সেটা হচ্ছে মাথা ভেঙে দেবো। আমরা বলছি যারা এ রাজ্যে সব করতে চায়, বিজেপি এখানে প্রার্থী দিয়েছে, এ রাজ্যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের রাজ্যে চলবে না। দেখুন এটা কোন প্রসঙ্গে বললাম, যে আমি তখন বিজেপি বাবরি মসজিদ কিছুটা বলছিলাম যে আমাদের রাজ্যে, আমি এইভাবে বলি কথাটা, রাম মন্দির করবেন ওদের এজেন্ডা, দেশে 100টা রাম মন্দির করুন, কিন্তু বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয়,
তাহলে দেশের সংবিধান থাকে না। সেই জিনিস ওরা করতে চাইছেন। আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙবো মসজিদ ভাঙবো বলবে, তারা ওই ভাষাটাই আমার বোঝে, তাদের মাথা ভেঙে দেবো। আচ্ছা, এটা আমি মনে করি না যে সেটা একটা অশালীনকোষী কথা হয়েছে। আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে, আমি তাদের ভাষায় কথা বলেছি, যারা ওই ভাষাটাই বোঝে। ব্যাখ্যা আমি না, তুমি এই প্রশ্ন তুলতে পারো যে বুদ্ধবাবু বললেন আমি চেষ্টা করি, আমার দলে কেউ বললে তাকে তক্ষুনি বলা যে তুমি এই কথাটা না বললেই পারতে, এই শব্দটা ব্যবহার না করলেই পারতেন। অনিল বসু বা বিনয় কোনারের ক্ষেত্রেও বুদ্ধবাবু এইটা ব্যবহার করেছিলেন কিনা আমার জানা নেই। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বুদ্ধবাবুর সাক্ষাৎকার দেখলাম, আমি 2-3 বার 2-3 জনের মানে রেড রোডে মমতা ব্যানার্জির ভাষণের দেখানো হবে। তোমার আশা আমি পূরণ করে দিচ্ছি। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে, একটা ভোটও যেন অন্য কোন দলে না যায়, তৃণমূল কংগ্রেস। সুমনদা, আমি এখানে ফুললি এগ্রি করছি, একেবারে ঈদের নামাজ থেকে ভোটের বার্তা, এটাও মানে ধর্মীয় অনুষ্ঠানে কেন আমি রাজনীতির মধ্যে ধর্মীয় মানে দেশ বাঁচানোর জন্য বলেছেন, দেশ বাঁচানোর জন্য বলেছেন। আমি একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে রাজনীতি করছি। আমি বলছি একটা রাজনৈতিক দলকে ভোট দেবেন না, আমি বলছি যারা ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে শপথ নিয়েছে তারা তো ডাইরেক্টলি বলছে আমরা 70% রাজনীতি করছি, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতিকে মিশিয়ে দেয়া, ধর্মনিরপেক্ষতা মানে একেবারে একটি দলকে ভোট না দেওয়ার, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার আহ্বান আমার জানা নেই। কিন্তু আমি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন না, তখন দেশ বাঁচানোর চেয়েও বেশি করে থাকছে বিজেপিকে বাঁচানো, কারণ ওই ধরনের কথাটা ওখানে বললে তবেই কিন্তু বিজেপি সুযোগটা পাচ্ছে তার প্রতিবাদ করা। অর্থাৎ যে কম্পালশনটা ওনার সামনে থাকছে, যে কারণে তো সত্যি বামফ্রন্টের 34 বছর সরানো, এটা তো একটা অসাধারণ একটা জায়গা তিনি তৈরি করেছিলেন, এবং এটা সরানোর জন্য তিনি আরএসএস বা বিজেপির কাছ থেকে যা পেয়েছিলেন তার প্রতিদানটাও তো দিতে হবে। ফলে বিজেপিকে কিন্তু এই কথার আমি প্রতিবাদ করছি, এই এখনো 2জন বক্তা বলেননি। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন আবার একেবারে রাজনীতির মাইক্রো লেভেলটায় আসি, সেটা হচ্ছে আপনাকে ভবানীপুরে হারাবো, 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, আজকে এই ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সুকান্ত মজুমদার আবার বলছেন যে শুভেন্দুবাবু যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দাঁড়ানো নিয়ে দলকে কোনো প্রস্তাব দেন না, দল ভেবে দেখবেন বলছেন না, একেবারে সরাসরি সুকান্তবাবু বলে দিচ্ছেন দল তা সাদরে গ্রহণ করবে। দুষ্টু লোকের অবশ্যই এর অন্য ব্যাখ্যা দিচ্ছে, আমি সেই ব্যাখ্যার বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি এপিক ব্যাটেলের স্থান পরিবর্তন হতে পারে? স্থান পরিবর্তন করে তার সমুদ্র পারের জেলা থেকে একেবারে গঙ্গা পারের কলকাতায় চলে আসতে পারে। যে বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক, সেই ভবানীপুরে কি আগামী বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে লড়তে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকম ভাবে ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর থেকে লড়াইয়ের জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব, এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই
মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয় না। আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 58,835 ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি, মাত্র 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। 2014 সালে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে 176 ভোটে এগিয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে 73 নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। এখন 2026 সালে কি হবে তা তো সময়ই বলবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আবার বলছি, আমাদের মনে হয়েছে শুভেন্দু অধিকারী মুখ ফসকে এটা বলে ফেলেননি, অত্যন্ত ভেবেচিন্তে বলেছেন। কিন্তু তার দলের রাজ্য সভাপতি পুরোটা তার পাশে আছে। তো যারা সংশয়বাদী তারা বলছেন দুটো পয়েন্ট। এক হচ্ছে যে সুকান্ত মজুমদার এই মন্তব্য প্রসঙ্গে বলেছেন যে শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলবো, আমাদের দলের নীতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এর কি বিশ্লেষণ হতে পারে আমার পরের বক্তার কি মনে করছেন? এবং দ্বিতীয় হচ্ছে যে এই ভবানীপুরে দাঁড়ানোর কথা শুনেই সুকান্তবাবু কিন্তু বলছেন না যে দল বিবেচনা করবে, একেবারে বলছেন যে দল এই প্রস্তাব সাদরে গ্রহণ করবে। আমি বলছি যে এইটা দুষ্টু লোকেরা বলছে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো বিষয় নয় তো? সুমন, অশেষ ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি মনে করি যে ধর্ম রাজনীতি যদি প্রবেশ করে, মানে ধর্মীয় ভ্যালুস, তাহলে রাজনীতির লাভ হবে। রাজনীতিতে যেভাবে ভ্রষ্টাচার চলেছে, নীতিবোধের অভাব আমরা দেখছি, ধর্মের আসার প্রয়োজন আছে, তবে মূল্যবোধের দিক থেকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখনই ধর্মের কথা বলবো, মানে বলছেন রাজনীতিতে এত অধর্ম, ধর্ম এলে মন্দ হয় না, একেবারেই মন্দ হয় না। তবে হ্যাঁ, কারুকে আঘাত দেওয়া কিন্তু কোনো ধর্মের কাজ নয়। যখন কোনো মানুষ আঘাত পায়, কোনো ধর্মের আঘাত পায়, তখন সে যে ধর্মের পক্ষে কথা বলছে সে ধর্মের পক্ষে হয়তো কথা বলে। তবে আমি একটা কথা বলতে চাই সুমনদা, খুব গুরুত্বপূর্ণ। শুভেন্দু খুব ক্যালকুলেটর ওয়েতে এগোলেন। ফুটবল ম্যাচে আমরা দেখি যে প্রতিপক্ষের প্লেয়ারদের কী করে এগিয়ে আনা দরকার। তারা যদি সবসময় যদি গোলকে ডিফেন্স করে, আমি গোল করতে পারবে না। শুভেন্দু যে খেলাটা খেললেন সেটা হচ্ছে যে খুব পরিষ্কার যে উনি দেখছেন সংখ্যালঘুরা ওনার পেছনে নেই, আসবেও না, 30% যা আছে ওনার বিরুদ্ধেই যাবে। তাই উনি এমন একটা হাইপোথেটিক্যাল কথা বললেন, যদি আমরা আসি, যদি মুসলমান এমএলএ থাকে তাহলে কি হবে, এই কথা বললেন। কিন্তু এতে যে কাজটা হলো তাতে সম্ভাবনা বলেননি, যদি নেই কোনো 26 আমরা ক্ষমতায় আসবো। হ্যাঁ, যদি আমরা যদিটা ইউজ করেছেন, মানে খুব হাইপোথেটিক্যালি যদি শব্দ ব্যবহার করেছেন বলেই এই বাক্যটা আমরা ক্ষমতায় আসবো। যাই হোক, এখন যে প্রশ্নটা হচ্ছে, উনি কিন্তু একেবারে উনি জানেন যে এতে কি হবে, শাসক দলের লোকেরা তেড়ে একদম এগিয়ে আসবে। যে শব্দ ব্যবহৃত হয়েছে, যেভাবে ঠেসে যেসব নতুন শব্দ আমরা দেখলাম, বাংলা ব্যাকরণে যেসব শব্দ ঢুকে গেল, তাতে পরিষ্কার যে উনি কিন্তু যে হিন্দুদের মানে সংখ্যালঘু গরিষ্ঠ যারা আছে, যারা অনেকটাই বিচ্ছিন্ন, যারা হয়তো সেকুলার ভাবনা চিন্তার মধ্যে আছে, মাবেদের সঙ্গে আছে, অন্য জায়গায় আছে, নোটার সঙ্গে আছে, তারা বোধহয় অনেকটাই একত্রিত হতে পারে। এইটাই ওনার স্ট্র্যাটেজি ছিল। শাসক দল একেবারে না বুঝে তাদের গোল ছেড়ে বেরিয়ে এলো। এখন এর ফলে যেটা হবার সম্ভাবনা আছে যে হিন্দুদের বা সংখ্যাগুরুদের যে যদি কোনো ধরনের যদি এক জায়গায় ঠেলে আনা যায়, তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকে যায়। অলরেডি আমরা দেখেছি বামেরা কীভাবে হারিয়ে গেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সব ভোট যদি বামের ভোট রামে বা অন্য সব ভোট যদি রামে গিয়ে হাজির হয়, তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা। খুব ক্যালকুলেটিভ স্টেপ উনি নিয়েছেন এবং তার ফলেই উনি বুঝতে পারছেন যে ভবানীপুরের ডেমোগ্রাফি যে জায়গায় দাঁড়িয়ে আছে, রিলিজিয়াস ডেমোগ্রাফি যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং যে জায়গায় আগে গত ভোটগুলো যেভাবে দেখা দিয়েছে, আপনি বাই ইলেকশন বাদ দিন, কীভাবে বাই ইলেকশনটা সবাই জানে, এতে কিন্তু একটা ভয়ের কিন্তু বার্তা উনি দিয়েছেন যে রিলিজিয়াস ডেমোগ্রাফির দিক থেকে আমি কতটা সিগনিফিক্যান্ট সেটা কিন্তু শুভেন্দু কিন্তু বলার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে এই মন্তব্যগুলো নিচে মানে তৃণমূল স্তরের কর্মীদের ওপর হানাহানি বাড়িয়ে দেবে না তো? এ তো একেবারে পরিষ্কার উত্তাপ। 1 বছর আগে থেকে যদি উত্তাপ এতটা বেড়ে যায়, এ তো রক্ত ঝরার পরিস্থিতি না তৈরি হয়? ব্যাপারটা হচ্ছে যে
হিন্দুরা খুব একটা হানাহানির মধ্যে গেছে পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। এখন হানাহানি যদি অন্যরা করতে চায় সেটা কিন্তু বিপজ্জনক। আমাদের ইমাম সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, এখন ইমাম সাহেবের মতন যদি মানুষ যদি এগিয়ে আসে, তারা যদি বুঝিয়ে বলে ভাই এইসব ধর্মের হানাহানিতে কোনো কারুর লাভ হয় না, সুতরাং সেই জায়গাটা আমি একটু ডিফার করবো। সেটা হচ্ছে হিংস্র মানুষ সব সম্প্রদায় সব ধর্মেই থাকে, আলাদা করে কোনো ধর্মে বেশি কম থাকে না। কিন্তু এখানে ওনার একটা জায়গা আমি একমত, আমার চমৎকার লেগেছে, সেটা হচ্ছে উনি শুরুতে যেটা বললেন যে ধর্ম আইডিয়া, ধর্ম মানে অধর্মের যা উল্টো। এইখান থেকে আমার মহাত্মা গান্ধীর কথা মনে পড়ে যাচ্ছিল যে ওই রামরাজ্য কিন্তু কোনো একটা বিশেষ ধর্মের ছিল না, ওটা ছিল সুশাসন, তার প্রতীক ছিল রামরাজ্য। সেই দিকে আমরা এগোচ্ছি নাকি ক্রমশ পিছিয়ে যাচ্ছি, এই প্রশ্ন তো থাকবে। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন তা নিয়ে। বছর ঘুরলে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে হিন্দু মুসলমান ইস্যুতে সপ্তমে বিজেপি তৃণমূলের বাগযুদ্ধের পারদ। কিন্তু এ নিয়ে কি বিজেপির অন্দরেই রয়েছে ভিন্ন মত? সেই প্রশ্ন উস্কে দিয়েছে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পাল্টা সুকান্ত মজুমদারের মন্তব্য। মঙ্গলবার তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর নীতি মনে করিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব। এটা অবশ্য প্রথমবার নয়, মুসলমান ইস্যুতে এর আগেও সামনে এসেছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতপার্থক্য। গত বছর লোকসভা ভোটের পর সংখ্যালঘু ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, नो नीड সংখ্যালঘু মোর্চা। তখনও সুকান্ত মজুমদার স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন এটা দলের অবস্থান নয়। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন, আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, আমি কোথাটাকে সমর্থন করতে পারি। এবারও কি সেই টানাপোড়েনের ছায়া? বিজেপি শতভাগে বিভক্ত, আদি বিজেপি, নব্য বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত মজুমদার বিজেপি এবং নতুন কে প্রেসিডেন্ট হবে তাই নিয়ে এখন জোরতোর লড়াই চলছে। সুকান্ত মজুমদার পারলে শুভেন্দু অধিকারীকে যেন সেন্সার করেন। এদিকে এরই মধ্যে বিজেপির অন্দরে বিভেদের জল্পনা উস্কে দিয়ে বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন, এখন দলের সভাপতি নিয়ে লড়াই চলছে, ভগবান সভাপতি পদ পেতেও লড়াই করতে হয়। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের লক্ষ্য কি শুভেন্দু অধিকারী? পাল্টা এই নিয়ে জবাব দিয়েছেন তিনি। এটা গণ্ডমূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। ফের কি বঙ্গ বিজেপিতে বিতর্কের সূত্রপাত? উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সমাজ এবং রাজনীতিতে নানা কনফ্লিক্ট থাকে, আমি বলছি সেটাই স্বাভাবিক, কিন্তু কনফ্লিক্টগুলো লক্ষ্য করুন 26 যত এগোচ্ছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যেন ভোট ব্যাংক তৈরির কাজে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো। কি কি কনফ্লিক্ট? হিন্দু বনাম মুসলমান, বাঙালি বনাম অবাঙালি, বাংলাভাষী বনাম হিন্দিভাষী, পশ্চিমবঙ্গবাসী বনাম বাংলাদেশি। আমি বলছি মেরুকরণ সেটা রাজনৈতিক ডিভিডেন্ড দিবে কিনা একেবারে রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমাদের আশঙ্কাটা খুব পরিষ্কার যে আমাদের গোটা সমাজ ব্যবস্থায় একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে না তো? তার কারণ এই বিদ্বেষের রাজনীতি, এই হিংসার পরিমণ্ডল, এই নেতাদের উচ্চকিত শব্দবন্ধ, ঠ্যাং ভাঙার কথা বলা অথবা চ্যাংদোলা করার কথা বলা একটা সামগ্রিক অশান্তির বাতাবরণ তৈরি করছে না তো? যেটা 1 বছর বাকি আছে, 1 বছর পর যখন আমরা ভোটে যাব তখন রক্ত ঝরাবে না তো? এই আশঙ্কা থেকে আসবো বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। আপনার আশঙ্কা আর আমি মনে করি বাস্তব। আপনি প্রশ্ন করেছেন, আমি মনে করি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হয়ে গেছে, পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। আপনি যখন সাংবাদিকতা শুরু করেছিলেন, আমি যখন বিশ্লেষণ শুরু করেছিলাম,
পশ্চিমবাংলাটা এতটা নরক ছিল না। আজকে রাজনৈতিক নরক মানে এই দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি মিলে তৈরি করেছে। পশ্চিমবাংলার রাজনীতিতে ইস্যু ছিল, আদর্শ ছিল, দ্বন্দ্ব ছিল, বিতর্ক ছিল, কিন্তু সরাসরি শাসক বিরোধীর মুখে হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে রাজনীতি, সেটা 46 পর্যন্ত 47 পর্যন্ত ছিল। পরিষ্কার দায়িত্বহীন ক্ষমতা দখল করবার জন্য মত্ত হাতির মতন নেমে পড়েছে একদিকে তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ অবস্থান নিয়ে, আরেকদিকে হিন্দুদেরকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বার্তা দিতে মানে বিজেপি নেমেছে। ফলে যে আশঙ্কাটা আপনি বলছেন সেটা বাস্তব। কেন বলছি, আমি আমার শিক্ষকতার জীবনে আমি শিক্ষকদের মধ্যে দেখিনি কখনো হিন্দু মুসলমান নিয়ে কথা বলতে, কিন্তু আজকে আমি বলতে পারি যে একটা শিক্ষকদের একটা বড় অংশ হিন্দু মুসলমানের রাজনীতির কনটেক্সটে কথা বলছে। আমি মানে ধরুন যেই মুহূর্তে শুভেন্দু অধিকারী চ্যাংদোলার কথা করে বলল, সেই মুহূর্তে আপনি যদি মানে রিয়াকশন নেন মুসলিম সমাজের মেজরিটি বলছে যে এই কী ধরনের কথাবার্তা বলছে, এবং মানে পরিষ্কার হিন্দু বিদ্বেষী অবস্থান তাদের তৈরি হচ্ছে। আবার উল্টো দিকে হুমায়ুন কবির যখন বলছেন যে 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দিব, তখন সরাসরি হিন্দু সমাজের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে যে এই উগ্র মুসলমানদের জন্য আমাদের আজকে এই দুরবস্থা। ফলে পরিষ্কার সমাজের একটা বড় অংশের মধ্যে এই গত কয়েকটা বছর তৃণমূলের শাসনকালে বিজেপি আসার ফলে, বিরোধী দলের আসার ফলে পরিষ্কার সমাজটা হিন্দু মুসলমানে বিভাজিত হচ্ছে। ইস্যুর থেকেও হিন্দু মুসলমান ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আজকের দিনে লিবারাল মনের মানুষ আমরা সংখ্যালঘিষ্ঠ, আমরা যুক্তির উপর ভিত্তি করে, উদার ভাবনার উপর ভিত্তি করে যারা চিন্তা করতে চাই, তারা কিন্তু আজকে সংখ্যালঘিষ্ঠ, আর হিন্দু মুসলমানের রাজনীতি যারা করে তারা সংখ্যাগরিষ্ঠ। আজকে আমি বলছি যে স্থায়ী ড্যামেজ কোথায় হয়েছে, শুধু সমাজের জায়গা থেকে হয়েছে তা নয়, স্থায়ী ড্যামেজ হয়েছে রাজনীতির ভাষ্যতেও। আপনি যদি প্রতিনিয়ত রাজনীতির ভাষ্যগুলো 80 দশকে দেখেন আর আজকে দেখেন, টোটালি আলাদা। সেখানে হিংসা, সেখানে জাত ধর্ম বর্ণ ভাষা উপর ভিত্তি করে প্রত্যেকটা মানে নেতারা বক্তৃতা করছেন। তারা বিধানসভা থেকে শুরু করে সর্বত্র যে বক্তৃতা করছেন, সেই বক্তৃতা যদি আপনি বাইসেক্ট মানে করেন, তাহলে আপনি দেখবেন সেখানে প্রতিনিয়ত জাতিগত অবস্থান, ধর্মগত অবস্থান ইস্যু মানে পরিবর্তে সেগুলো স্থান পাচ্ছে। আপনি যদি প্রশাসনের জায়গা থেকে দেখেন, পশ্চিমবাংলার প্রশাসনের দলীয়করণ সবসময় ছিল, বামেদের আমলেও ছিল, তৃণমূল আরও তৃণমূলীকরণ করেছে। কিন্তু প্রশাসনের ধর্মীয়করণ, এটা এই যে আপনার বারবার বলছেন যে হুমায়ুন কবির ওই ধরনের মন্তব্য করার পরেও তার বিরুদ্ধে প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেনি কেন, তার বিরুদ্ধে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি কেন? আজকে প্রশাসন যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারত। যেহেতু হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তার ব্যবস্থা নেওয়ার কোনো নৈতিক এখতিয়ার বা অবস্থান নেই। ফলে প্রশাসনের দলীয়করণ পশ্চিমবাংলা ছিল, কিন্তু ধর্মীয়করণ প্রশাসনের যে দৃষ্টিকোণটা পাচ্ছি, বারবার অভিযোগ উঠছে কেন মানে বিভিন্ন পূজা অর্চনা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনের, হয় অতি সক্রিয়তা সেই ক্ষেত্রে দেখছি। যেমন এই যে শুভেন্দু এই বক্তব্যটা রেখেছিল, সেই বক্তব্যটা আবার মানে একটা দোল উৎসবের কাটছাট করার প্রশ্নকে কেন্দ্র করে, অর্থাৎ বোলপুরের যে শান্তিনিকেতনের দোল উৎসব, সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ সেটা ফ্রাইডে আছে বলে, একটা বিশেষ ধর্মের অনুষ্ঠান আছে জন্য কাটছাট করতে হবে। প্রশাসন তো আগে কখনো আমি শুনিনি এই ধরনের কাটছাটের কথা, কেন আজকে বলতে হচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোডে দাঁড়িয়ে বলতে হচ্ছে, মানে একটা পার্টিকুলার মানে ধর্মের অনুষ্ঠানে গিয়ে বলতে হচ্ছে যে আপনারা বিজেপিকে পরাজিত করুন, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, বিজেপিকে পরাজিত করুন। আমি তথ্যের খাতিরে বলে দেবো যে বাকিবিল্লাহ সাহেব যেটা বললেন সেটা ঠিকই, বিশ্বনাথ দা যেটা বললেন সেটাও ঠিক, কিন্তু কোনো সুমোটো এফআইআর হয়নি। একজন বিজেপির মণ্ডল সভাপতি তিনি কমপ্লেন করেন, তার বেসিসে এফআইআর। হ্যাঁ, আমি একটা কথা বলছি যে আপনি একটু আগে রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য শুনলাম, দুর্ভাগ্যজনকভাবে প্রেক্ষাপটটা তো আলোচনা করতে হবে। আপনি আগে ছিল না মানে 2011-র আগে ছিল না, আর 2014 পরবর্তী 14 মে মাসে যে দলটা ভারতবর্ষের রাজনীতিতে ক্ষমতা দখল করলো, তাদের তো একটাই রাজনীতি, একটাই তো তাদের অস্ত্র, সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম। তাই হিন্দু মুসলিম এবং সাম্প্রদায়িকতার রাজনীতি করা একটা দল, আপনি ভাবুন আজকে সুপ্রিম কোর্টকে একটা স্পেশাল কোর্ট করতে হচ্ছে কি না 1991 সালের যে উপাসনা স্থল আইন,
সেই আইনটার পরিবর্তন হবে আমার প্রশ্ন হচ্ছে যদি সাম্প্রদায়িক দল হয় 98 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই সাম্প্রদায়িক দলের সাথে তৃণমূল কংগ্রেস কি করে নির্বাচনে আঘাত করেছে? এখনো দক্ষিণ কলকাতার দেওয়ালে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন কেন না? এই বিজেপিকে এনেছে কে পশ্চিমবাংলায়? এই ধর্মীয় বিজেপিকে এনেছে কে? আমি 2004 পর্যন্ত পশ্চিমবাংলায় ধর্মীয়করণের পেছনে তৃণমূল কংগ্রেস এক আপনি 2014 যে দল ক্ষমতায় এলেন যেখানে আমরা বারবার দেখছি যে শুধু খুব নরম করে ঠিক ছিল না বলবেন। আমি বলছি আপনার কথা অনুযায়ী তাহলে একটা সাম্প্রদায়িক দলকে তৃণমূল কংগ্রেস হাত ধরে এই রাজ্যে নিয়ে এসেছে। এই রকম ভাবে নগ্ন সাম্প্রদায়িকতাকে সঙ্গী করে একছত্র ক্ষমতার অধিকার করে নিয়েছিল এই সরকার। হ্যাঁ, কতটা তফাৎ ছিল? একটা গঠনগত পার্থক্য রয়েছে, অস্বীকার করতে পারবে না। আরো উগ্র হিন্দুত্ব তখনও ছিল। বিজেপি কিসের ভিত্তিতে 2 থেকে 86 হয়েছিল? ইন্ডিয়া ক্ষমতায় ছিল, কত বেশি করে নগ্ন সাম্প্রদায়িকতাটা আমাদের সামনে আসছে, তার প্রেক্ষিতে আলোচনা করতে হবে। একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, কিন্তু সেটা হচ্ছে সিপিআইএম এর কেন্দ্রীয় রাজনীতির গোলমেলে ভাবের কথা। যখন প্রথম ইউপিএ সরকারের পর দেশে বেশ ভালো ভালো বেশ কয়েকটি কাজ হচ্ছে, সেইখানে কোন দেশে কি হচ্ছে তাই দেখে প্রকাশ কারাত মহাশয় যেভাবে কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস তো সাম্প্রদায়িক দল নয়, তাদের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করলেন এবং সেখান থেকেই কিন্তু আজকের এই বিষয়টির শুরু। ফলে পরোক্ষভাবে সিপিআইএম এবং তার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আজকের এই পরিস্থিতির দায়িত্ব অস্বীকার করতে পারে না। আমাকে বলতে দিতে হবে এটা একদম। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একদম আমাদের পার্টি লাইন, পার্টি কংগ্রেস মাদুরাইতে হবে 2 থেকে 6 এপ্রিল। আমাদের একদম প্রথম পয়েন্টে এজেন্ডা হচ্ছে বিজেপি ভারতবর্ষে একটি ফ্যাসিস্ট দল, নিও ফ্যাসিস্ট দল। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণ থেকে যা করছে বিজেপি বিরোধী ভোটকে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে শঙ্কর ঘোষ মিস্টার শঙ্কর ঘোষ আমাদের রাজ্যে আমরা বলেছি বিজেপি আমি সুমনদার কাছে ইন্দ্রজিৎ, আমি বলছি সুমনদা, আপনি এর আগে যে উদাহরণটা দিলেন, আমি বলছি তার মধ্যে কিন্তু আপনি তো স্ট্রাকচারালি ভাগ করছেন দুটো ফেজ, বাজপেয়ীর ফেজ এবং নরেন্দ্র মোদীর ফেজ। আমার প্রশ্ন থাকবে 2002-তে কিন্তু বাজপেয়ী ফেজে গুজরাট দাঙ্গা হয়ে গেছে, তারপরও তৃণমূল বুঝতে পারেনি। যদি সাম্প্রদায়িক হয় বিজেপি, তারপরেও তৃণমূল বুঝতে পারেনি। গুজরাটে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষে যে কোনো রাজ্যে প্রতিদিন দাঙ্গা হচ্ছে। আমাদের বিপদটা বাড়ছে, এটা ভাবতে হবে। এই যে ভাবনাটা না যে বাজপেয়ী ভালো মানে আদবানি খারাপ, এটাই হলো ভয়ঙ্কর ভুল। তখন মনে রাখবেন সুমনদা, মনে রাখবেন রাম মন্দির ভাঙা হয়ে গেছে, নরেন্দ্র মোদীর হাতে খোলা তরোয়াল। রাম মন্দির যে এই খোলা তরোয়াল, আমি সুমনদাকেই কোট আনকোট করছি, যে এই খোলা তরোয়াল কি 2002-এ গুজরাট দাঙ্গার সময় সুমনদারা দেখতে পাননি? ডেফিনেটলি গুজরাট দাঙ্গার আমরা নিন্দা করছি তো। তরোয়াল ছিল আপনার কথা অনুযায়ী। দল বদল, এই দল বদল, দলের হাত ধরা, দলের হাত ছাড়া জানিয়ে আলোচনা হচ্ছে, সেইটা আজকে বিধানসভায় ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও দেখাতে হবে, দেখব। রোজা, হিজাব, চণ্ডীপাঠ, সরস্বতী বন্দনা, হিন্দু মুসলমান, ব্রাহ্মণের মেয়ে, মা ব্রাহ্মণ। বঙ্গ রাজনীতিতে এখন রাজনীতি কম, ধর্মের আনাগোনা বেশি। যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে
যেখানে আমি মাথা রেখে ঘুমাই। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য আজকের অধিকারী বরিশাল থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব। একদিকে হিন্দু মুসলমান নিয়ে লড়াইও হচ্ছে, আবার তৃণমূল বিজেপির মধ্যে দলবদলও চলছে। এই প্রেক্ষাপটে বুধবার এবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে দলবদল নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলে ছিলে যখন তখন রোজা করতে, এখন আর করো না। আসলে তোমার জামা বদল হয়েছে, ভেতরটা একই আছে। এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়। শুভেন্দু অধিকারী প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এখন নরেন্দ্র মোদীর দলে। এই প্রসঙ্গে কটাক্ষ করে কি তার আগামী দিনে সিপিএমে যাওয়ার সম্ভাবনার দিকেই ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? লাল জামা গায়ে কি লাল বুজো পায়ে আমি জানি না, খোকাবাবু তো কি করবেন মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু ঠিক যে তৃণমূল থেকে উনি বিজেপিতে গেছেন, বিজেপির পরে আরেকটা দল এখনো পর্যন্ত যাননি। জনান্তিকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তার দলে নিয়েছেন 3 বার দল বদলি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শুরু করেছিলেন কংগ্রেসে। রাজীব গান্ধী ও পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন, বিজেপির সঙ্গে জোট বাঁধেন, তারপর বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী হন, পরে আবার বিজেপির সঙ্গ ছেড়ে ফের কংগ্রেসের সঙ্গে জোট করেন, মনমোহন সিং এর মন্ত্রিসভায় মন্ত্রী হন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে রাজ্যে ক্ষমতাতেও আসেন। মমতা ব্যানার্জিও তো দুটো দল ঘুরে নিয়েছে, ছিলেন কংগ্রেসে, এখন এসছেন তৃণমূল কংগ্রেসে। এরপরে কোথায় যাবে কি না যাবে সে ঠিকানা কি আছে সে মমতা ব্যানার্জি জানে। অতএব অপরকে বলার আগে নিজেকে আগে দেখতে হয়। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, তিনি 3 বার দল বদল করেছেন, লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন, আর কিছুদিন বাদে দেখবেন অনুরোধ আসবে অন্য দলে যাওয়ার। পাল্টা নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আমার বাবা নাকি 3rd হয়েছিল। মমতা ব্যানার্জি জেনে রাখুন, আমরা আসার আগে আমরা 99তে আপনার পার্টিতে এসেছি। আপনি মেদিনীপুরের ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। সব মিলিয়ে চাপানো তোর তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।